বই হয়তো কোনো একটা মাধ্যমে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। পুরাতন বই আমার কাছে আছে, নতুন বইটা নাই, সফট কপি পুরাতন বইয়ের আছে। এটা তোমরা নিজেরাও চাইলে ওই যে স্লাইড শেয়ার যে গুলো আছে ওখান থেকে কোনো জায়গা থেকে হয়তো নিতে পারো। হ্যাঁ, তো বই ম্যানেজ করা যাবে তারপরেও, মানে ফিজিক্যাল বই না থাকলেও। আর আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় তোমাদেরকে ম্যাটেরিয়াল সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আর খুব বেশি সমস্যা না হয়। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের কোড অনুযায়ী আমাদের এই ডিজাইন শিখতে হবে। সুতরাং আমাদের এখানে আগে বলছিলাম যে এসিআই এর স্টুডেন্ট চ্যাপ্টার আছে, তোমরা সবাই এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারে যোগ দিবা। আমরা মাঝখানে কিছু প্রোগ্রামও করেছি, অনেকেই হয়তো তোমাদের ভিতরে করার চেষ্টা করেছো। আমরা ভবিষ্যতেও প্রোগ্রাম করব, যেহেতু এখন অনলাইন বেজ অনেক কিছু হচ্ছে। তো এসিআই এর আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের এই এসিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটা হবে এসিআই 318 19 মানে গত বছর 19 সালে এই কোডটা লেটেস্ট পাবলিশ হয়েছে। এটা সাধারণত দেখা যায় যে 4-5 বছর পর পর পাবলিশ হয়। তো 19 সাল হইলে তোমরা তার আগে আশা করছি যে নেক্সট 23-24 সালে যদি ভার্সন আসে তার আগে তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এসিআই কোডটা অনেকে, আমি ছোটবেলায় শুনতাম যে ডিকশনারি মুখস্থ করে, তাহলে সে টোফেল জিআরই এগুলোতে নাকি ভালো করে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার যদি হতে চাও তাহলে এসিআই 318 যদি মুখস্থ করতে পারো তাহলে তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো, ভালো ডিজাইনার হতে পারবা। এটা একবার পড়ে ফেললে এই বই, এটা অনেকগুলো পেজ, 600-700 পেজ হবে অ্যাটলিস্ট, আমার এক্সাক্ট খেয়াল নাই। এটা একবার পড়ে ফেলতে পারলে এখানে যা যা আছে এগুলো পরের কোডে যে আপডেট হবে, কিন্তু বেসিকটা ঠিক থাকবে। এখন এই কোডটা পড়া আমাদের খুবই জরুরি। সেই জন্য নীলক্ষেতে দেখবা যে এই বইটা পাবা, এসিআই 318 এই 19 এটা চলে আসছে অলরেডি, ওরা প্রিন্ট করে বিক্রি করতেছে। তো এটা নিয়ে আমরা পড়বো এবং এই বইয়ের আমাদের মার্ক করে রাখবো আমি কোন জায়গায়, আমার নিজের সুবিধার জন্য। এটা অনেকটা ডাক্তারের যেরকম ওষুধের বই থাকে, তারা বই দেখে দেখে ওষুধ লিখে দেয়, আমাদের জন্য এটা এক ধরনের বাইবেল টাইপের। এই এই কোডটা বোঝা এবং কোডের অ্যাপ্লিকেশনটা যদি করতে পারো তাহলে তুমি ভালো ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল অ্যাসপেক্ট থেকে অ্যাটলিস্ট। এটা জানাটা খুব জরুরি। এটা অনেক বড় বই, এইটা একটু ম্যানেজ করার চেষ্টা করতে হবে। আমাদের সম্পর্কে বলেছি যে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার আছে এবং এখানে আমরা ফ্রি মেম্বার হব। concrete.org এখানে যে বিকাম এ মেম্বার বললে ওটা ফেসবুক ইমেল খোলার মতোই একটা ব্যাপার, এখান থেকে একটা মেম্বারশিপ। আমাদের চুয়েটের ইমেল আইডিটা ব্যবহার করব, তাহলে সহজেই অ্যাপ্রুভাল পেয়ে যাব। কারণ আগে আমরা অন্য ইমেল ব্যবহার করলে তখন সমস্যা হতো। আমরা যেহেতু অ্যাপ্রুভড এটা স্টুডেন্ট চ্যাপ্টার, সুতরাং এখানে সমস্যা কিছু থাকবে না, ওরা চাইলেই আমাদেরকে মেম্বারশিপ দিয়ে দিবে। ফ্রি জিনিসটা অ্যাভেল করলে তুমি এখান থেকে এদের যে পাবলিকেশনগুলো আছে এডুকেশন, এই পাবলিকেশন, এখানে দুইটা যে জার্নাল আছে, এসিআই স্টুডেন্ট, এসিআই ম্যাটেরিয়াল জার্নাল, এসিআই স্ট্রাকচারাল জার্নাল, এগুলো তুমি ফ্রি অফ কস্টে এটা পড়তে পারবা। নতুন নতুন রিসার্চ যেগুলো বাজারে আসছে সেগুলো এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবা। এটা স্টুডেন্টদের জন্য ফ্রি এসিআই এর পক্ষ থেকে। তো আমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ স্ল্যাবস। স্ল্যাব কাকে বলছি আমরা? স্ল্যাব বলছি এ রেইনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ এ ব্রড ফ্ল্যাট প্লেট। একটা বড়সড় সাইজের ফ্ল্যাট প্লেট, একটা বড়সড় সাইজের একটা ফ্ল্যাট প্লেট। ওকে, তাহলে এই ফ্ল্যাট প্লেটের প্লেট এর টপ এবং বটম সারফেস প্যারালাল অর নিয়ারলি সো, এবং ইউজুয়ালি হরিজন্টাল। এটা কাট হবে না, ইউজুয়ালি হরিজন্টাল যেটা। তবে স্ল্যাব অনেক সময় মানে স্লোপ করা পিস স্ল্যাবও থাকে, এটা আমরা ডিজাইন করি। তো জেনারেলি হচ্ছে এটা হরিজন্টাল, এবং টপ এবং বটম সারফেস দুইটা প্যারালাল অথবা কাছাকাছি। তো স্ল্যাব কিভাবে সাপোর্টেড থাকতে পারে? স্ল্যাব রেইনফোর্সড কংক্রিট বিম দিয়ে ম্যাক্সিমাম টাইপের সাপোর্টেড থাকে, বিম সাপোর্টেড। অথবা আমরা ব্রিকের ওয়াল গাঁথি, ব্রিকের ওয়াল দিয়ে সাপোর্টেড থাকতে পারে। স্ট্রাকচারাল স্টিল মেম্বার দিয়ে সাপোর্টেড থাকতে পারে, স্টিলের
আই সেকশন, টি সেকশন, এগুলোর উপরে স্ল্যাব সাপোর্টেড থাকে, অথবা কন্টিনিউয়াসলি বাই গ্রাউন্ড, গ্রাউন্ডের উপর সাপোর্ট থাকে কোথায়? গ্রাউন্ড ফ্লোরে। তারপরে আমরা বলছিলাম যে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব, দুই ধরনের স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব কাকে বলছি? যে প্রথম কথা হচ্ছে একটা বিল্ডিং এর ভিতরে একটাই ছাদ থাকে না, এটা কবি সাহিত্যিকরা বলে এক ছাদ, আর আমরা বলি যে এখানে সিভিল ইঞ্জিনিয়াররা বলি এখানে অসংখ্য ছাদ একটা বিল্ডিং এর মধ্যে। একটা একটা স্ল্যাব কাকে আমরা বলছি? যে চারিদিকে কলাম দিয়ে এনক্লোজড, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কলামের মাঝখানে যে অংশটুকু এটাকে আমরা একটা ছাদ বলছি। তো এইরকম তো অসংখ্য কলাম, একটা বিল্ডিং এর ছোটখাটো বিল্ডিং হলেও তো অ্যাটলিস্ট 20-25টা কলাম থাকে, তার মানে সেখানে 5-7টা এরকম স্পেস থাকবে, যেটাকে আমরা এক একটা স্ল্যাব বলে ডিফাইন করব। তার মানে একটা ছোটখাটো বিল্ডিং হলেও তার ভিতরে 5-7টা স্ল্যাব থাকবে। তাহলে স্ল্যাব কাকে বলছি? এই 4 কলামের যে জায়গাটুকু এটাকে আমরা বলছি স্ল্যাব। এখন স্ল্যাবটা ওয়ান ওয়ে স্ল্যাব না টু ওয়ে স্ল্যাব? তাহলে আমরা প্রথমে খেয়াল করব যে এই স্ল্যাবের কত দিকে সাপোর্ট আছে। এই স্ল্যাবটা দেখো, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এই পাশে কোনো বিম নাই, এই পাশে কোনো বিম নাই, জাস্ট দুই পাশে বিম আছে। তাহলে আমাদের লোড ট্রান্সফার মেকানিজম কি? এখানে যদি আমরা মিডলে, স্ল্যাবের মিডলে যদি লোড দিই, এখানে যদি লোড প্রেস করি, লোডটা বিমে যাবে, স্ল্যাব থেকে লোড যায় বিমে, তাহলে এই লোড এখান থেকে ট্রান্সফার হয়ে এদিকে যাবে, এখান থেকে ট্রান্সফার হয়ে এদিকে যাবে, তাহলে এক ডাইরেকশনে ট্রান্সফার হচ্ছে। এদিকে কোনো বিম টিম কিছু নাই, সেই জন্য এই লোড কখনোই ট্রান্সফার হয়ে এখানে যাবে না, এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে যাবে না, যাওয়ার জায়গা নাই, এখানে কোনো সাপোর্ট নাই, যেখানে সাপোর্ট আছে সেখানে যাবে। স্ল্যাবের থেকে লোড ট্রান্সফার হয়ে বিমে যাবে, বিম থেকে কলামে যাবে, কলাম থেকে ফাউন্ডেশনে চলে যাবে, ফাউন্ডেশন থেকে সেটা সয়েলে ট্রান্সফার হয়ে যাবে। এটাই আমাদের স্ট্রাকচারের লোড ট্রান্সফার সিকোয়েন্স। তাহলে যেহেতু এখানে লোড দিলে দুই পাশে বিম থাকলে সেই দুই পাশেই যাচ্ছে, এক ডাইরেকশনে যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। লোড দিলে সে এই বিমে বরাবর যাচ্ছে, দুই জাস্ট অপোজিট দুই পাশে বিম আছে, এই বিম বরাবর যাচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আর এই পাশে কি দেখতেছি আমরা? এইদিকে চারদিকে চারটা কলাম আছে এবং চারদিকে চারটা বিমও আছে। তাহলে লোড দিলে কি হবে? এখানে লোড দিলে সেই লোড ডাইরেকশনে ট্রান্সফার হবে, আবার এই ডাইরেকশনেও ট্রান্সফার হবে, যেহেতু দুই পাশেই বিম আছে। এই জন্য এর নাম বলা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা বিল্ডিং এর আর্কিটেকচারাল প্ল্যান পাবো, তখন প্রথমে আমাকে এটা ডিফাইন করে নিতে হবে এখানে অনেকগুলো স্ল্যাব আছে একটা বিল্ডিং এর মধ্যে, তাহলে এই স্ল্যাবটা ওয়ান ওয়ে না টু ওয়ে, এটা আগে আমাকে ডিফাইন করতে হবে। কারণ হচ্ছে যখন আমি ডিজাইন করব, তখন ডিজাইনের ক্ষেত্রে ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনটা একরকম, টু ওয়ে স্ল্যাবের ডিজাইনটা কমপ্লিটলি আরেক রকম, এবং তাদের তাদের স্ট্রাকচারাল বিহেভিয়ারটাও ডিফারেন্ট। সুতরাং এটা আগে ডিফাইন করা জরুরি যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব অথবা টু ওয়ে স্ল্যাব। আমরা প্রথমে দেখলাম যে যদি জাস্ট দুই পাশে যদি বিম থাকে তাহলে সেটা ডেফিনেটলি ওয়ান ওয়ে স্ল্যাব, এখানে টু ওয়ে হওয়ার কোনো সুযোগই নাই। আর যদি চারিদিকেই বিম থাকে তাহলে সেটা টু ওয়ে স্ল্যাব, মাঝে মাঝে ওয়ান ওয়ে হয়ে যেতে পারে। কখন? আমরা দেখব যে চারিদিকে যখন বিম থাকবে তখন আমরা লেন্থ এবং উইডথের রেশিওটা চেক করব। লেন্থ বাই উইডথ বি, এল বাই বি রেশিও যদি গ্রেটার দ্যান 2 হয় তাহলে কিন্তু চারদিকে বিম থাকলেও সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যাবে। আর এল বাই বি রেশিও যদি লেস দ্যান 2 হয় তাহলে সেক্ষেত্রে এটা টু ওয়ে স্ল্যাব। ওকে, তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব আমরা কিভাবে ডিফাইন করব? প্রথম কথা হচ্ছে যদি কোনো স্ল্যাবের জাস্ট দুই পাশে বিম আছে, এদিকে বিম নাই, এটা ওয়ান ওয়ে হওয়া ছাড়া কোনো উপায়ই নাই, এটা ওয়ান ওয়ে। আর যদি চারিদিকে বিম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তখন ক্যালকুলেশন করব যে এর একটা লেন্থ থাকবে এবং একটা উইডথ থাকবে। লেন্থ বাই উইডথ রেশিও 2 হয় তাহলে চারদিকে বিম থাকলেও এটা ওয়ান ওয়ে স্ল্যাব। এর লোড এখানে লোড দিলে শুধুমাত্র শর্ট ডাইরেকশনে লোড ট্রান্সফার হয়, এই ডাইরেকশনে বিম থাকলেও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ডাইরেকশনে লোড ট্রান্সফার কোনো হয় না, মাঝখানে লোড দিলে শুধুমাত্র শর্ট ডাইরেকশনে লোড ট্রান্সফার হয়, লং ডাইরেকশনের কোনো লোড ট্রান্সফার হয় না। এই জন্য স্যার একটু ইন্টারাপ্ট করা যাবে?
হ্যাঁ, তোমরা যখন বুঝতে না পারবা সাথে সাথে ইন্টারাপ্ট স্যার করবা, কারণ আমি বুঝতে পারবো বুঝতেছি না। ঠিক আছে, কিন্তু স্যার আমাদের আজকে একদম 100% প্রেজেন্ট তো স্যার, এই আমাদের যে মেসেঞ্জার গ্রুপ সেখানে 10 থেকে 12 জন বলতেছে তাদের ঢুকতে প্রবলেম হচ্ছে টুইটার মেল দিয়ে সম্ভবত জুমটা লগ ইন করে নাই, তো এর জন্য 10 থেকে 12 জন ওয়েট করতেছে স্যার, তারা ঢুকতেই পারছে না কোনো মতে। না, এখন আমি তো ওদেরকে এক্সট্রা দিতে চাচ্ছি না, চুয়েটের মেইল দিয়েই তাদেরকে ঢুকতে হবে। জি স্যার, এর জন্য স্যার অনেকে একটু বলতেছে যে টাইম লাগতেছে আর কি স্যার। না, টাইম লাগতেছে, এখন আমি তো রিভিউ করাচ্ছি, ওরা চুয়েটের মেইল ব্যবহার করছে না কেন? এটা চুয়েটের পড়ালেখার মেইল ব্যবহার করতে হবে তো। না স্যার, অনেকে খেয়াল করে না তো, আগের হয়তো বা আইডি দিয়ে লগ এর জন্য আর কি না, স্যার। এখানে সমস্যা হলো সে আমার জন্য এটা কঠিন হয়ে যাবে। আজকে একটা আইডি, কালকে আরেকটা আইডি, পরশু আরেকটা আইডি, এরকম করলে আমি অ্যাটেন্ডেন্স ক্যালকুলেট করাটা আমার জন্য খুব কঠিন হবে। তোমাদের চুয়েটের আইডিটা হচ্ছে, এটা করার উদ্দেশ্য হলো, এটা চুয়েটের আইডিটা হলো ইউনিক, এইটা দিয়ে তো তুমি আরেকজন এটা আইডি খুলতে পারবে না। হ্যাঁ, সেই জন্য আমি যখন অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব, তোমার ওই আইডির এগেইনস্টে আমি অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব। এখন তো দুইটা আইডি দিয়ে ঢুকলে তো ডাবল অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। তো এটা অসুবিধা নেই, আমি তো এখন রিভিউ করাচ্ছি, ওরা তোমাদের কাছ থেকে একটু দেখে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা স্যার। আমি কিছু এখন পড়াচ্ছি না, আগের জিনিসই আমি রিভিউ করাচ্ছি। ওদেরকে একটা গ্রুপে তোমরা লিখে দাও যে চুয়েটের আইডি দিয়ে জুমে ঢুকুক, তাহলে সে সহজে ঢুকতে পারবে। আমার ওখানে মেসেজও দেওয়া ছিল, ও এতক্ষণ ওরা মেসেজ দেখে নাই কেন? তোমরা সবাই দেখো নাই ঢুকে? ইয়েস স্যার। স্যার আগের ক্লাসগুলো ওইভাবে করছে তো এর জন্য আর কি স্যার সমস্যা হয়ে গেছে আর কি অনেক। না না, আমি এটাই চাচ্ছি যে চুয়েটের ইয়া দিয়েই তোমরা ঢুকো। এই শামিম কি হয়েছে? স্যার আমার নেটে স্যার প্রবলেম দিচ্ছে স্যার। আচ্ছা, দেখো যতটুকু পারা যায়, এটা রেকর্ডিং দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার, স্যার নেটে প্রবলেম দিচ্ছে স্যার, তাই স্যার বের হয়ে গেছি স্যার, আবার ঢুকছি। ওকে, এখন তাহলে 1OS 2S ল্যাব আমাদের কি বলছে? ইন্টারাপ্ট কত চাইছিল সাফকাত? তুমি কি কোনো কিছু মানে পড়ালেখা বিষয় বলতে চাচ্ছিলে নাকি ওইটাই বলতে? না স্যার, ওইটাই বলতে চাচ্ছিলাম, এটা বুঝছি স্যার আমি। আচ্ছা, তাহলে 1OS ল্যাব 2S ল্যাব আমাদের ক্লিয়ার। ওকে, ইয়েস স্যার। এইটা যদি আমরা আবার আমাদের প্রয়োজনে আমরা কখনো কখনো এই 2S ল্যাবকে 1OS ল্যাব করে ফেলতে পারি। যেমন এখানে দেখো, ডাটাবেস সাপোর্ট কিন্তু বিম, এখানে চারটা চারিদিকে কলাম আছে, চারিদিকে চারটা বিম, এটা একটা 2S ল্যাব। আমরা চোখের দেখায় দেখে বুঝতে পারতেছি যে L/B রেশিও এটা গ্রেটার দ্যান 2 হবে না, তাহলে এটা 2S ল্যাব। বাট এটাকে চাইলে আমরা মাঝখানে যদি আর একটা বিম মেরে দিই, একটা বিম দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সেটা আবার 1OS ল্যাব হয়ে যাবে। দেখো এখানে কি করছে, যে এই একটা বিম, এই এক বিমের উপর দিয়ে একটা বিম দিয়ে দিছে, তার উপরে স্ল্যাব, তাহলে এখানে ওই একটা স্ল্যাব ভেঙে এটা, এখানে একটা স্ল্যাব, এখানে স্ল্যাব নাম্বার 2, দুইটা স্ল্যাব তৈরি হইল গেল। এই দুইটা স্ল্যাব তখন 1OS স্ল্যাব হয়ে গেল, L/B রেশিও যখন গ্রেটার দ্যান 2 হয়ে গেল। এটাও আমাদের একটা ডিজাইন স্ট্র্যাটেজি। আমরা যদি চাই তাহলে এটাকে 2A হিসেবেও ডিজাইন করতে পারি, আবার যদি মনে করি যে 1OA হিসেবে ডিজাইন করব, তাহলে মাঝখানে একটা বিম মেরে দিলাম, বিম দিয়ে দিলে সেটা 1OS স্ল্যাব হয়ে গেল, তখন 1OS স্ল্যাবের মতো ডিজাইন করলাম। এটা আমাদের বিমের নিচে কলাম থাকার কোনো বাধ্যবাধকতা নাই স্যার। এখানে ছোট যদি হয় তাহলে এই বিমের উপরে বিম দেওয়া যায় অনেক সময়, কিন্তু এটা নর্মালি না দেওয়াটাই ভালো, ঠিক আছে? এই বিমের উপরে এই বিমটা রেস্ট করছে, এখানে মেইন কলাম টু কলাম যে বিম, সেই বিমের উপরে এই বিমটা রেস্ট করছে, তার উপরে যে স্ল্যাব। ওকে, তখন স্ল্যাবের তো সাপোর্ট চারিদিকে হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে লেন্থটা অনেক বেশি, উইডথটা কম, সেই জন্য এটাকে বলা হচ্ছে 1OA স্ল্যাব, এই দুইটা, এবং দুইটা স্ল্যাব হয়ে গেল, একটা স্ল্যাব ভেঙে। এরপরে কি বলছে? এখানে লোড নিবে কোন দুইটা স্ল্যাব, মানে কোন দুইটা বিম স্যার? লং বিম দুইটা, শর্ট ডাইরেকশনে লোডটা ট্রান্সফার হবে, শর্ট ডাইরেকশনে লোডটা ট্রান্সফার হবে। ওকে, মানে এখানে লোড দিলে লোড কোন দিকে যাবে? শর্ট ডাইরেকশনে, যেদিকে শর্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার স্ল্যাব থেকে যখন লোডটা বিমে চলে যায় স্যার, ওই বিম থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দুই পাশ থেকে কাটতে হয়, তাহলে স্যার ওই পাশেও তো কিছু লোড যাওয়া উচিত, যে নিয়মটা আর কি। হ্যাঁ, ওইটা সামান্য যাবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি ওটা নেগলিজেবল, কারণ ওখানে আমরা আরো এক ধরনের রেইনফোর্সমেন্ট দেবো। এই যে লোডটা যে যাবে, ওকে,
এখন এইখানে আমরা কি বলছি যে এখান থেকে লোডটা ট্রান্সফার হচ্ছে এইদিকে, তাই তো? জি তাহলে স্যার। এরপরে সেই লোড ট্রান্সফার হওয়ার জন্য আমরা কি করব, এখানে স্টিল দিব, স্টিল আমাদের যে স্টিলের রড, এর ভিতরে রড দিব এই ডাইরেকশনে। ওকে, এই রডটা লোডের কারণে যে মোমেন্ট জেনারেট হবে সেই মোমেন্টটাকে ধরে রাখবে এই স্টিলের রড। তো এই ডাইরেকশনে আমরা মেইনলি যেহেতু লোড ওইদিকে ট্রান্সফার হয়, সেই জন্য আমরা এই ডাইরেকশনে যে স্টিলটা দিব তাকে বলতেছি মেইন স্টিল, মেইন রেইনফোর্সমেন্ট। ওকে, জি স্যার। কিন্তু এই ডাইরেকশনেও আমরা মিনিমাম কিছু রেইনফোর্সমেন্ট দেই। আসলে এই 45 ডিগ্রিতে যদি আমরা কাটি তাহলে এখানে খুব সামান্য পরিমাণ যাবে। ওকে, সেই সামান্য পরিমাণ নেওয়ার জন্য আমরা এখানে মিনিমাম কিছু রেইনফোর্সমেন্ট দিতে হয়, সেটা আমরা এরপরে আসতেছি, ওদিকে দিব। কিন্তু আসলে খুব সামান্য পরিমাণ লোডই ওখানে ট্রান্সফার হবে, মেইন লোড ট্রান্সফার হবে এইদিকে। আসলে নিয়মটা হলো এখানে 45 ডিগ্রি যদি তুমি লাইন টানো, এখানে 45 ডিগ্রি লাইন টানো, এদিকে 45 ডিগ্রি, তারপরে মাঝখানে এসে এইদিকে চলে গেলা, তাহলে এখানে যেখানে ক্রস করলো এখানে খুব সামান্য একটা এরিয়ার লোড এইটার উপর যাবে, ম্যাক্সিমাম লোড কিন্তু এই বিমে আর এই বিমে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তাহলে স্ল্যাব। আর এটা স্ল্যাবের প্রকারভেদ দেখছি আমরা এখন। ফ্ল্যাট প্লেট, টার্মটা ভালো, ফ্ল্যাট প্লেট কাকে বলছি? যে শুধুমাত্র কলাম থাকবে আর স্ল্যাব থাকবে, এখানে কোনো বিমের কোনো বালাই নাই, বিম নাই মাঝখান দিয়ে, শুধুমাত্র কলাম এবং কলামের উপরে স্ল্যাব। ক্রস সেকশনটা দেখলেও আমরা বুঝতে পারছি, কলাম, কলামের উপরে একটা স্ল্যাব, এটাকে বলছি ফ্ল্যাট প্লেট। এই ফ্ল্যাটের মধ্যে আরেক গ্রুপ আছে বিম ছাড়া, এখানেও কোনো বিম নাই, এটাকে বলছি ফ্ল্যাট স্ল্যাব। তাহলে ফ্ল্যাট প্লেট আরেকটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব। এর ভিতরে ডিফারেন্সটা কি? ফ্ল্যাট স্ল্যাবে এখানে কলাম, যেটা কলামের মাথার উপরে একটু বড় থাকবে, সেটাকে আমরা বলি কলামের ক্যাপিটাল। নামটা খুব সহজে বোঝা যায় যে কলামের উপরে একটা বড় অংশ, সেটাকে বলছি কলাম ক্যাপিটাল। আর স্ল্যাবটাকে একটু বাড়ায় দেওয়া হয়, এখানে একটু থিকনেসটা কলামের, এখানে স্ল্যাবের থিকনেসটা একটু বড় রাখা হয়, এই জন্য এর নাম হচ্ছে ড্রপ প্যানেল, ড্রপ, ডিআরওপি, ড্রপ প্যানেল। তাহলে এই দুইটা জিনিস থাকলে আমরা তাকে বলছি ফ্ল্যাট স্ল্যাব। আর এই দুইটা জিনিস যদি না থাকে, সিম্পল কলামের উপরে স্ল্যাব, তাকে আমরা বলছি ফ্ল্যাট প্লেট। ঠিক আছে, এটা হলো বিম ছাড়া স্ল্যাব। আর এইটা হলো বিম আছে অতিরিক্ত পরিমাণ বিম, অনেকগুলা বিম এখানে। সাধারণত স্প্যান লেন্থ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে স্ল্যাবের নিচে যে বিম, সেই বিমের ডেপথটা টু মাচ হয়ে যায়। 4-5 ফিট যদি ডেপথের বিম হয় তাহলে সেটা মাথার উপর এসে পড়বে। তো সেই জন্য আমরা কি করি সাধারণত এই ধরনের ক্ষেত্রে, তখন অনেকগুলো বিম দেওয়ার চেষ্টা করি, অনেকগুলো বিম দিয়ে মাঝখানে মাঝখানে ফাঁকা হয়ে যাবে, গ্রিড আকারে বিম প্রোভাইড করি। এখানে দেখো স্ল্যাবের থেকে অনেকগুলো বিম নেমে আসছে, যাতে একটা ডিজাইনের মতো মনে হচ্ছে যে এদিকেও বিম আছে, এদিকেও বিম আছে, মাঝখানে এইটা একটা ভয়েড স্পেস মনে হচ্ছে, স্ল্যাবের নিচে এখানে একটা ভয়েড স্পেস। তাহলে এটা গ্রিডের মতো করে আমরা অনেকগুলো বিম প্রোভাইড করছি। এখানে আগে যে একটা বিম প্রোভাইড করছিলাম, এখানে যেমন একটা বিমের উপরে একটা বিম প্রোভাইড করছিলাম, এখানে এই একটা বিমের উপরে অনেকগুলা বিম, একটা বিমের উপরে অনেকগুলা বিম দিয়ে, ছোট ছোট বিম দিয়ে এই স্ল্যাবটাকে ঠেকায় রাখা হয়েছে। এবং নিচ থেকে দেখে মনে হচ্ছে গ্রিড আকারে বিমগুলা গেছে, এদিকেও গ্রিড, এদিকেও গ্রিড, তাহলে এটা দেখতে সুন্দর লাগতেছে। গ্রিড অথবা অফেল স্ল্যাব এটাকে বলা হয়, অনেকগুলা বিম। এই কথাবার্তাগুলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখবা, আমি শীটটা দিয়ে দিব ওই ক্লাসরুমের ভিতরেই, আমি সবগুলা শীট ইনফরমেশন সব ওখানে দিব, গুগল ক্লাসরুমের যে স্পেসটা। এই ফ্ল্যাট স্ল্যাব কাকে বলে, ফ্ল্যাট প্লেট কাকে বলে, হ্যাঁ, এগুলো লেখা আছে। তাহলে নেক্সট হলো আমাদের ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব। আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাব কিভাবে ডিজাইন করব। ডিজাইন করার আগে আমাদের বুঝতে হবে যে এটার লোড ট্রান্সফার মেকানিজম কি। আমরা কি বলছি, এই পাশে একটা সাপোর্ট থাকবে, এই পাশে একটা সাপোর্ট থাকবে, এই পাশে এবং এই পাশে সাপোর্ট নাই, থাকলেও লোড ওদিকে ট্রান্সফার হচ্ছে না, তাকেই আমরা বলছি ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে লোড মাঝখানে দিব, লোড এদিকে ট্রান্সফার হবে, এদিকে ট্রান্সফার হবে, এই ডাইরেকশনে লোড যাবে না, তখন তার বেন্ডিংটা হবে সিলিন্ড্রিক্যাল টাইপ, একটা সিলিন্ডারের মতো।
সিলিন্ডার যেমন এ ধরনের টাইপ, তাহলে আমরা যদি এখানে এই এন্ডে নিই, মাঝখানে একটা সেকশন নিই এবং এই এন্ডে একটা সেকশন নিই, তিনটা সেকশনই দেখতে একই রকম হবে। কারণ সিলিন্ডারের কি টপে যদি তুমি একটা সেকশন ক্রস সেকশন কাটো, মিডিলে একটা ক্রস সেকশন কাটো এবং বটমে একটা ক্রস সেকশন কাটো, হাফ সিলিন্ডারকে যদি আমরা প্রথমে দুই ভাগ করি, তারপরে যদি আমরা ক্রস সেকশন কাটি টপ, মিডিল এবং বটম, তাহলে কি একই রকম হবে না সব জায়গায় সিলিন্ডারের ক্ষেত্রে? জি স্যার। স্যার আমরা সেটাই বলছি যে এই ওয়ান ওয়ে স্ল্যাবের যেটা বেন্ডিংটা হবে সিলিন্ড্রিক্যাল টাইপ। তার মানে তার দুই এন্ডে যদি আমি কাটি, তাহলে এখানে একটা সেকশন নিলে তাও যা, মাঝখানে সেকশন, এখানকার সেকশন, সবগুলাই একই রকম সেকশনগুলো। তো এই যে মিড পয়েন্টের যে ডিফ্লেকশন, এখানে লোড দিলে ডিফ্লেকশন হবে, এটা স্ল্যাবটা নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করবে। মিড পয়েন্টে এই এন্ডে যে মিড পয়েন্ট ডিফ্লেকশন, মাঝখানে মিড পয়েন্ট ডিফ্লেকশন এবং এই এন্ডে মিড পয়েন্ট ডিফ্লেকশন একই। যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব ডিজাইনের ক্ষেত্রে, আমি বলছি যে এখানকার সেকশনের বিহেভিয়ার যা, মাঝখানের সেকশনের বিহেভিয়ার তা, এবং এখানকার সেকশনেরও বিহেভিয়ার একই যদি হয়, তাহলে আমি যে কোনো একটা সেকশন থেকে একটা ইউনিট উইথ, একক উইথের একটা জায়গা কেটে নিয়ে আমি তার ডিজাইন করব, সেটা একটা বিমের মতো ডিজাইন হবে। দেখো নিচে একটা স্টিলের বিম আছে, তার উপরে এখানে নিচে একটা স্টিলের বিম আছে, তার উপরে একটা স্ল্যাব, এই পুরাটা। আমরা এখানে কি করছি যে এই পাশে সাপোর্ট, এই পাশে সাপোর্ট, লোডটা এখানে দিলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই ডাইরেকশনে। তো আমরা যেটা করছি যে এই স্ল্যাবের থেকে একটা ইউনিট উইথ, এটা 1 মিটার হতে পারে, যদি আমি এসআই ইউনিটে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1 মিটার, আর যদি এফপিএস ইউনিটে ক্যালকুলেট করি তাহলে এটা হবে 1 ফিট। 1 ফিট উইথের একটা স্ট্রিপ কেটে নিব, তাহলে এই পাশ যদি ফেলে দিই, এই পাশ ফেলে দিই, তাহলে এখন এর বিহেভিয়ার কেমন? এটা একটা বিম, ঠিক কিনা? আমি এই স্ল্যাবের মাঝখান থেকে 1 ফিট উইথের একটা স্ট্রিপ কেটে ফেললাম এখান থেকে, এবং এই 1 ফিটের এই পাশের যা যে অংশ আছে সব বাদ, এই পাশের যে অংশ আছে সব বাদ, তাহলে কেমন হবে? এই যে হ্যাশ দেওয়া যে লাইনটা, জায়গাটা, বিম, এটা বিমের উপরে আরেকটা সিম্পল একটা বিম। আমাদের স্ল্যাবের ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনটা একই, মানে বিমের উপরে একটা বিম হিসেবে ডিজাইন করব আমরা। কেন বিমের উপর বিম ডিজাইন করব? এই বিমটার ডিজাইন যদি আমি করতে পারি 1 ফিটের বিমের, তাহলে এই 1 ফিটের বিহেভিয়ার যা, এর পাশের 1 ফিটের বিহেভিয়ার তা, এর পাশের 1 ফিটের বিহেভিয়ার তা, সবার বিহেভিয়ার যদি একই রকম হয়, তাহলে 1 ফিটের ডিজাইন করলে আমরা কি করব, ওই ডিজাইনটাই কপি হয়ে যাবে সব জায়গায়। বুঝাতে পারছে কিনা? জি Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে আমরা যেটা বলছিলাম যে এখানে সবার বিহেভিয়ার একই রকম, এর ডিফ্লেকশন যা, এখানকার ডিফ্লেকশন তা, এখানকার ডিফ্লেকশন তা। সেজন্য আমরা কি করছি, যে কোনো একটা টিপিক্যাল 1 ফিটের একটা স্ট্রিপ কেটে নিলাম, সেটা দেখতে একটা বিমের মতো, বিমের উপরে আর একটা বিম, সেই বিমটা ডিজাইন করব আমরা প্রথমে। বিমটা ডিজাইন করার পরে এই ডিজাইনটা আমি সব জায়গায় কপি করে দিব, যেহেতু অন্যান্য জায়গায় একই বিহেভিয়ার, এই বিমের যা বিহেভিয়ার অন্যান্য জায়গায় একই বিহেভিয়ার। ঠিক আছে? ইউনিট স্ট্রিপ বেসিস ফর ফ্লেক্সাইল ডিজাইন। এখন আমি যখন বিমের ডিজাইন করব, বিমের ডিজাইনের ক্ষেত্রে আগে আমার অ্যানালাইসিস লাগবে। অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার কি লাগবে? এখানে অ্যানালাইসিস যখন আমি করতে যাব তখন আমাকে মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা এর আগে শিখে আসছি, লোড লাগে আর কি লাগে? ডিসটেন্স লাগবে স্যার। স্প্যান লেন্থ লাগবে, ডিসটেন্স না, স্প্যান লেন্থ। জি স্যার। তাহলে এখানে স্প্যান লেন্থ লাগবে আর লোড লাগবে। লোড তো আমরা জানি, স্যার তোমাদেরকে অলরেডি কিছু পড়াইছে, ডেড লোড আছে, লাইভ লোড আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের লোড আছে, সেটা আমরা কোডে যা আছে সেই অনুযায়ী লোডটা ধরবো, তার নিজস্ব ওয়েট। তারপর লাইভ লোড, মানুষজন যা আসবে ছাদের উপরে, সেগুলো লোডটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আর কি লাগবে তোমরা যেটা বলছো, ডিসটেন্স বা স্প্যান লেন্থ, এই স্প্যানের লেন্থ। এখন স্প্যান লেন্থ কিভাবে ক্যালকুলেট হবে? যদি একটা সিম্পল সাপোর্টেড, মানে স্ল্যাব রেস্ট ফ্রিলি অন দ্য সাপোর্ট, দুইটা সাপোর্টের উপরে ফ্রিলি একটা ছাদ বসে আছে, এইটা দেখো, এখানে একটা স্টিলের বিম
এই পাশেও একটা স্টিলের বিম আছে, তার উপরে এই ছাদটা ফ্রিলি বসে আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে তার স্প্যান লেন্থ কি হবে? আমরা বলছি যে এটাকে বিম হিসেবে ডিজাইন করবো, তাহলে এর স্প্যান লেন্থ কি হবে? স্প্যান লেন্থ হবে, এখানে দুই ধরনের স্প্যান আছে, আমি বলেছিলাম। একটা হচ্ছে এইটা কিন্তু একটা আই সেকশন, আই বিম, একটা স্টিলের আই বিম। ওকে, আই বিমের আইয়ের ভিতরের সাইড, এই আইয়ের ভিতরের সাইড, এই ভিতর থেকে ভিতরে যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি ক্লিয়ার স্প্যান, CLEAR, ক্লিয়ার স্প্যান। এটা ক্লিয়ার স্প্যান লেন্থ। ওকে, ভিতর থেকে আইয়ের ভিতর থেকে আইয়ের ভিতর পর্যন্ত। আরেকটা হলো সেন্টার টু সেন্টার স্প্যান। এটা কি বলছি যে এই বিমের যে সেন্টার সেটা হচ্ছে এখানে, আর এই বিমের যে সেন্টার সেটা হচ্ছে এখানে। তাহলে সেন্টার থেকে সেন্টারের যে ডিস্টেন্স, তাকে আমরা বলছি সেন্টার টু সেন্টার স্প্যান। তাহলে আমি স্প্যান লেন্থ যখন বের করব, তখন আমাকে দুইটা কন্ডিশন দেখতে হবে। একটা ক্লিয়ার স্প্যান প্লাস ডেপথ অফ স্ল্যাব, এই হচ্ছে ডেপথ অফ স্ল্যাব H। আরেকটা হচ্ছে সেন্টার টু সেন্টার বাট নট এক্সিডিং দিস ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ দ্য স্প্যান। একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের, এই সেন্টারের থেকে এই সেন্টারের ডিস্টেন্স। তাহলে আমরা দুইটা জিনিস ক্যালকুলেট করব। একটা হচ্ছে সেন্টারের থেকে সেন্টারের ডিস্টেন্স কত, আরেকটা হচ্ছে ক্লিয়ার স্প্যান, ভিতর থেকে ভিতরের ডিস্টেন্স প্লাস স্ল্যাবের থিকনেস। এই দুইটার ভিতরে মিনিমাম যেটা, সেটাই হবে স্প্যান লেন্থ। আবার বলি, আমরা দুইটা কন্ডিশন চেক করব। এক নাম্বার কন্ডিশন হলো সাপোর্টের সেন্টার থেকে আরেক সাপোর্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার স্প্যান। আরেকটা কন্ডিশন হচ্ছে ক্লিয়ার স্প্যান, সাপোর্টের ভিতর থেকে আরেক সাপোর্টের ভিতর পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হলো ক্লিয়ার স্প্যান প্লাস স্ল্যাবের থিকনেস 8। এই দুইটার ভিতরে মিনিমাম যেটা, সেটাই হবে আমাদের কে স্প্যান লেন্থ L, স্প্যান লেন্থ L। তাহলে এই দুইটার ভিতরে যেটা মিনিমাম, সেটাই হবে আমাদের স্প্যান লেন্থ L। এটা কিসের জন্য? স্ল্যাব রেস্ট ফ্রিলি অন দা সাপোর্ট। সাপোর্টের উপরে যদি ফ্রিলি থাকে, এই সাপোর্টের উপরে জাস্ট স্ল্যাবটা বসে আছে, এটা সিম্পল সাপোর্টেড স্ল্যাব, আমরা বলছি এটা সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। কিন্তু এইটা, এই ধরনের স্ল্যাব তো আমরা শুধু স্বপ্নই দেখতে পারবো। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই স্ল্যাব ডিজাইন করা আমার কাজ না। এরকম স্ল্যাব কোনদিন পাওয়া যাবে? এটা একটা রুমের স্ল্যাব, তো একটা রুমের তো জন্য ডিজাইন করবো না, আমি বিল্ডিং ডিজাইন করবো, এখানে অনেকগুলা স্ল্যাব থাকবে, তার মানে এখানে কন্টিনিউয়াস থাকবে। এই স্ল্যাবের সাথে একই হুবহু একই জিনিস যদি এই পাশে আরেকটা সেট করে দিই আমি, অ্যাটলিস্ট মনে করো এই পাশে আরেকটা হুবহু একই স্ল্যাব আছে, এখানে জোড়া লাগানো, মানে কন্টিনিউয়াস। তাহলে সেক্ষেত্রে কন্টিনিউয়াস স্ল্যাব হলে তার স্প্যান লেন্থ কি হবে? In general, center to center distance should be used in continuous slab analysis. মানে কন্টিনিউয়াস যদি হয়, তাহলে এই সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্সটাই হচ্ছে তার স্প্যান লেন্থ, কন্টিনিউয়াস স্ল্যাব হলে। তাহলে ডিজাইন ফিলোসফি, আমাদের দুই ধরনের রেইনফোর্সমেন্ট থাকবে। আমরা কি বলছি, এটা যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় এবং তার যদি এইখানে সাপোর্ট থাকে, এই পাশে সাপোর্ট থাকে, লোড যদি মাঝখানে দিই, লোড ট্রান্সফার হবে এই ডাইরেকশনে, শর্ট ডাইরেকশনে। অলওয়েজ লোড ট্রান্সফার হবে শর্ট ডাইরেকশনে যদি লং ডাইরেকশনে বিম থাকে। ওকে, এখন যে ডাইরেকশনে লোড ট্রান্সফার হবে, সেই ডাইরেকশনে আমরা যে স্টিল দিব, সেই স্টিলের নাম বলছি মেইন রেইনফোর্সমেন্ট। এটা লোডের কারণে যে রেইনফোর্সমেন্ট দিচ্ছি, যে স্টিল দিচ্ছি, স্টিলের রড, তাকে বলছি মেইন রেইনফোর্সমেন্ট। কি করে এটা লোডটাকে কাউন্টারঅ্যাক্ট করে, লোডটাকে ব্যালেন্স করে। যে লোড এখান থেকে ট্রান্সফার হয়ে লোডের কারণে যে মোমেন্ট তৈরি হচ্ছে, সেই মোমেন্টকে ব্যালেন্স করার জন্য যে রেইনফোর্সমেন্ট, তার নাম মেইন রেইনফোর্সমেন্ট। আর এই ডাইরেকশনে কোনো লোড যায় না। আগে যে কোশ্চেনটা করেছিলে যে এই ডাইরেকশনে কোনো লোড যায় না জেনারেলি, কিন্তু খুব সামান্য যায়, হয়তো এই পাশ থেকে সামান্য একটু লোড আসবে। সেটার জন্য কি হবে? সেই লোড ছাড়াও আমরা বলছি যে যদি এই ডাইরেকশনে কোনো রেইনফোর্সমেন্ট না দিই,
তাহলে এখানে দুইটা ইফেক্ট আছে, যেটা লোডিং এর ইফেক্ট না, লোড ইন্ডিপেন্ডেন্ট ইফেক্ট। একটা হচ্ছে টেম্পারেচার যদি কমে যায় তাহলে কংক্রিট সাধারণত চায় ছোট হয়ে যেতে। কংক্রিট যখন ছোট হতে চাবে তখন এর এই পাশে এই এন্ডে ধরে রাখা, এই এন্ডে ধরে রাখা, তখন দেখা যাবে যে কংক্রিটের ভিতরে ক্র্যাক জেনারেট করছে, সে ছোট হয়ে যাওয়ার চেষ্টা করছে। টেম্পারেচার কারণে ছোট হয়ে যেতে চাইলে সে যখন টান পড়বে, একটা টেনশন ফিল করবে, তখন কি হবে, তখন সে ক্র্যাক জেনারেট করতে যাবে। এটা একটা ইফেক্ট। আরেকটা ইফেক্ট হলো এই স্ল্যাবটা আমরা যখন ফ্রেশ কংক্রিটটা দিয়ে দিব, ফ্রেশ কংক্রিট দিয়ে দিলে সেই কংক্রিটটা আস্তে আস্তে সেটিং হতে থাকবে, তার কেমিক্যাল রিয়াকশন হবে, হট ওয়েদারের কারণে পানি উড়ে চলে যাবে। এরকম বিভিন্ন কারণে আমরা চার ধরনের শ্রিঙ্কেজ আমরা পড়ে আসছি। এই 4 ধরনের শ্রিঙ্কেজ এই কংক্রিটে হবে। শ্রিঙ্কেজ মানে কি, কংক্রিট ছোট হয়ে যেতে চাওয়ার প্রবণতা, সংকুচিত হওয়া। এই শ্রিঙ্কেজের কারণেও কিন্তু কংক্রিটের ভিতরে ক্র্যাক জেনারেট করবে, যেটাকে বলি আমরা শ্রিঙ্কেজ ক্র্যাক। তাহলে এটা থেকে এই টেম্পারেচারের ইফেক্ট এবং শ্রিঙ্কেজের ইফেক্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এডিশনালি এক ধরনের রেইনফোর্সমেন্ট দিব, সেটাকে বলছি টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট। এটা অবশ্যই দিতে হবে, না হলে এটা লোড যদি জিরো লোডও থাকে, আমরা যদি নিচের থেকে ঠেকনা দিয়ে রাখি জিরো লোড, তারপরেও দেখা যাবে কংক্রিটের ভিতরে ক্র্যাক জেনারেট হয়ে গেছে। তো এই এতটুকু রেইনফোর্সমেন্ট দিলে তোমার যেটা বলছিল যে সামান্য এখানে লোড আসবে, সে লোডও কিন্তু এটা কভার হয়ে যাবে। স্যার এটা লং ডিসটেন্সে দিব? লং ডিসটেন্সে, শর্ট ডিসটেন্সে বসবে মেইন রেইনফোর্সমেন্ট, যেটা লোডিং এর কারণে, আর এই লং ডিসটেন্সে যেগুলো বসবে, এটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, সেগুলো হচ্ছে টেম্পারেচার অ্যান্ড Shrinkage রেইনফোর্সমেন্ট। আর আমরা ডিজাইন করব 12 ইঞ্চি থিকনেস নিয়ে। স্যার আপনি যে বললেন যে যখন টেম্পারেচার কমে যাবে তখন স্যার এটা সংকুচিত হবে, একটা টেনশন ক্রিয়েট হবে। স্যার কংক্রিট টেনশনে উইক, এর জন্য কি স্যার ক্র্যাকটা ডেভেলপ হবে নাকি অন্য কোনো কারণে? হ্যাঁ, কংক্রিট টেনশনে খুবই উইক। তার কম্প্রেশনের যে পরিমাণ সে লোড নিতে পারে তার 1/10 তো নিতে পারে না টেনশনে। জি স্যার। যেই কারণে তার টেনশন ক্র্যাকটা সহজে জেনারেট হয়, কম্প্রেশনের কারণে কিন্তু ক্র্যাক সহজে জেনারেট হয় না। স্যার টেনশন ক্র্যাক অনেক সময় আমরা স্যার হেয়ার লাইন ক্র্যাক যেগুলো বলি, যেগুলো খুবই নেগলিজিবল, ওরকম হলেও কি তখন আমাকে স্যার রেইনফোর্সমেন্ট দিতে হবে? না, ওইরকম যাতে না হয় সেই জন্য আমরা আগের থেকে রেইনফোর্সমেন্ট দিয়ে রাখবো। এটা কোডাল রিকোয়ারমেন্ট যে ওইরকম হবে আমরা জানি। হেয়ার লাইন থেকে আরো বড় লাইন হতে পারে, কারণ শ্রিঙ্কেজ যদি বড় হয়, টেম্পারেচার যদি বেশি ফল করে, যার যেখানে টেম্পারেচার কম বেশি হওয়ার চান্স আছে অনেক বেশি। ডে টাইম নাইট টাইম অনেক জায়গায় মরুভূমিতে যদি যাও, মরুভূমিতে হলে কি হবে, ডে টাইমে অনেক বেশি টেম্পারেচার, বা রাত্রেবেলা আবার অনেক টেম্পারেচার ফল করে যায়, তাহলে এই দুইটার ভিতরে ডিফারেন্স অনেক বেশি, সেখানে ঝামেলা হতে পারে। ঠিক আছে। তারপর লন্ডনের ক্ষেত্রে, লন্ডন যদি বলি, ওইটা এমন একটা জায়গা, সেখানে সামারের সময় অনেক সময় 33-34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, খুব রেয়ার কেস, কিন্তু মাঝে মাঝে কিন্তু উঠে যায় লন্ডনে। আবার উইন্টারে নেগেটিভ টেম্পারেচার। তো সুতরাং এই জায়গায় কংক্রিটকে সাস্টেইন করতে হলে তার এই টেম্পারেচারের ইফেক্টের কারণে যাতে কোনো রকম ঝামেলা না হয়, এই জন্য আমরা এই রেইনফোর্সমেন্টটা দিয়ে দিই। আর ইনিশিয়াল স্টেজে আবার শ্রিঙ্কেজের কারণেও তার শ্রিঙ্কেজ হয়ে গেলে তখন সে ক্র্যাক জেনারেট করার চেষ্টা করবে। সুতরাং এটাকে রক্ষা করার জন্য আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিই। ওকে। এবং সেইখানে দেখা যাবে যে এই টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট, তুমি যেটা বলছিলে যে লং ডাইরেকশনে সামান্য পরিমাণ লোড ট্রান্সফার হলেও হতে পারে, হ্যাঁ হবে সামান্য কিছু, সেটাও কিন্তু সে কি রেজিস্ট করে দিবে এই টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট। তাহলে এই কথাগুলোই এখানে লেখা আছে। এটা তোমাদেরকে আমি শীটটা দিয়ে দিব, টেম্পারেচার শ্রিঙ্কেজ কেন, রেইনফোর্সমেন্ট কেন লাগে। আজকের ক্লাসটা আমি আরো 10-15 মিনিট একটু লেন্দি করব, কারণ আসতে একটু দেরি হয়েছে। এটা রিভিউটা আমি আজকে করে দিব, যাতে আমরা পরের দিন থেকে প্রবলেমটা করতে। আমার আজকে প্রবলেম করার কথা ছিল, যেহেতু তোমাদের অনেক দিন গ্যাপ পড়ে গেছে এবং এটা নতুন কোর্স, আসলে ব্যাকগ্রাউন্ডটা না জেনে হুট করে প্রবলেমে গেলে তোমরা ধরতে পারবে না, সেই জন্যই আজকে এই কষ্ট করে পুরাটাই রিভিউ করার উদ্দেশ্য। এটা কিন্তু আমরা আগেও বলছিলাম যে এই টেবিল 7.3.1 মিনিমাম থিকনেস অফ সলিড নন প্রিস্ট্রেস ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তার মিনিমাম থিকনেস, এটা তোমাদের যদি মনে পড়ে তাহলে খেয়াল করে দেখো যে আমি বলছিলাম সিম্পল সাপোর্ট যদি হয় তাহলে তার মিনিমাম থিকনেস, ওই স্ল্যাবটার থিকনেস কত হবে, L/20। আমরা এল কাকে বলছি, স্প্যান লেন্থ হচ্ছে এল। এখানে দেখো আমরা এখান থেকে যদি সেটা সিম্পল সাপোর্টেড হয় তাহলে জাস্ট এই কন্ডিশন,
যে এই একটা স্টিলের বিম তার উপর স্ল্যাবটাকে রেখে দিছি, সিম্পলি সাপোর্টেড। তাহলে এর স্প্যান লেন্থ কি বলছি আমরা, যে দুইটা কন্ডিশন, একটা ভিতর থেকে ভিতর পর্যন্ত ডিসটেন্স প্লাস স্ল্যাব থিকনেস h, আর একটা হচ্ছে মিডল থেকে মিডলের ডিসটেন্স, সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার, এই দুইটার ভিতরে মিনিমাম যেটা সেটাই হবে স্প্যান লেন্থ। স্প্যান লেন্থকে আমরা বলছি L। তাহলে এই ধরনের স্ল্যাবের মিনিমাম তার থিকনেস h, এখানে যে h দেখতে পাচ্ছি মিনিমাম থিকনেস, এই মিনিমাম কত দিতে হবে, L/20। যদি আমরা বলি যে এই স্প্যান লেন্থ আমরা ক্যালকুলেট করে পাইলাম 20 ফিট, তাহলে এই স্ল্যাবের থিকনেস কত হবে? 1 feet, sir. 1 feet. 1 ফিট বা 12 ইঞ্চি। আবার যদি 10 ফিট হয় তাহলে হাফ হাফ ফিট। এবং আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমরা এখন ইঞ্চি ফিটের মধ্যে খুব কুইকলি সুইচ করতে হবে। ইঞ্চি 12 ইঞ্চিতে 1 ফিট, ওকে, তাহলে 6 ইঞ্চি তখন এর থিকনেস হবে। এরপর বলছি যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। দেখো এই স্ল্যাবটা যদি হুবহু আরেকটা স্ল্যাব যদি থাকতো, মনে করো যে এখানে আরেকটা স্ল্যাব আছে হুবহু একই রকম একটা স্ল্যাব, তাহলে এই পাশে আরেকটা সাপোর্ট আছে, মাঝখানে একটা সাপোর্ট, এই পাশে একটা সাপোর্ট, সেক্ষেত্রে এই মাঝখানের এন্ডটা কি কন্টিনিউ করে গেছে, এই জন্য একে আমরা বলছি কন্টিনিউয়াস, ওয়ান এন্ড কন্টিনিউয়াস। এই এন্ড কি ডিসকন্টিনিউয়াস, এই এন্ড। আবার এই পাশেরটার ক্ষেত্রে কি হচ্ছে, এই এন্ডটা ডিসকন্টিনিউয়াস। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওয়ান এন্ড কন্টিনিউয়াস যদি স্ল্যাব হয় তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম থিকনেস L/24। যদি 12 ফিট তার স্প্যান লেন্থ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, হাফ Feet. হাফ ফিট বা 6 ইঞ্চি 5 inch. তার থিকনেস। এরপর আসছে হলো বোথ এন্ড কন্টিনিউয়াস। যদি মাঝখানের একটা স্ল্যাব হয়, এর এই পাশেও একটা স্ল্যাব আছে, এই পাশেও একটা স্ল্যাব আছে, তাহলে সেক্ষেত্রে কি, দুই পাশের স্ল্যাব L/28। মাঝখানের যেটা, মাঝখানের স্ল্যাবটা দুইটা এন্ডই কন্টিনিউয়াস, দুই দিক থেকে কন্টিনিউয়াস, এবং তার যে থিকনেস সেটা হবে L/28। সবচেয়ে ক্রিটিক্যাল হলো ক্যান্টিলিভার। কোনোভাবেই ক্যান্টিলিভার দেখো L/10, তাহলে যদি 20 ফিট ক্যান্টিলিভার করি তাহলে সেই স্ল্যাবের থিকনেস হবে 2 feet. 2 ফিট, মানে কিন্তু হিউজ ডেপথ 2 ফিট। হ্যাঁ, 24 ইঞ্চি ডেপথ। 24 ইঞ্চি ডেপথে যদি স্ল্যাবই দিই তাহলে তো মহা মুশকিল। এখানে তো 2 ফিটে 10 ফিটের জায়গায় 2 ফিট খাওয়া গেল স্ল্যাবে খালি, আর জায়গায় থাকলো না। এই জন্য আমরা সাধারণত যেটা চিন্তা করি যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমরা স্প্যান লেন্থটা অনেক কমানোর চেষ্টা করি, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা 5, 7, 10 ফিটের বেশি এটা ক্যান্টিলিভার যাওয়ার চেষ্টা করি না, ওকে। কারণ এক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি ডেপথ লেগে যাবে। নর্মাল রেইনফোর্সড এই যে নন প্রি স্ট্রেসড ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয়, তবে প্রি স্ট্রেস করলে হয়তো ডেপথ কমে আসবে, অথবা যদি স্টিল ব্যবহার করি, স্টিলের বিম ব্যবহার করে নিচে, তারপরে যদি স্ল্যাবটা দেই তাহলেও হয়তো ডেপথটা কমে আসবে। অনেক রকম ডিজাইন ফিলোসফি আছে, সেভাবে ডেপথটা কমানো সম্ভব। কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা মানে জাস্ট একটা ক্যান্টিলিভার স্ল্যাব দিব রেইনফোর্স কংক্রিটের, তাহলে ডেপথটা হয়ে যাবে হিউজ। এটা খেয়াল রাখতে হবে। এইটা ছিল আগের কোডে অনুযায়ী। নতুন কোডে একটা জিনিস যুক্ত হয়েছে এখন, যেহেতু রেইনফোর্স। স্যার পয়েন্টটা ইউজ করলে একটু ভালো হয় স্যার, মানে সবাই মানে ক্লিয়ার বোঝা যাবে কি কোনটা ইন্ডিকেট করতেছেন না করতেছেন। হ্যাঁ, বুঝতে পারছি। এই এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে ক্যালকুলেশন গুলো করতেছি সবকিছুতে তো স্যার একটা মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি ইউজ করতে হয় স্যার, এই ক্ষেত্রে কি কোনো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করতে হবে? লাইক আমরা যখন লোড নিয়ে কাজ করি তখন ডেড লোডের জন্য একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করি, লাইফ লোডের জন্য, তো এই ক্যালকুলেশন গুলো যখন করব তখন কি কোনো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইউজ করতে হবে? না, আমরা শুধুমাত্র দুইটা জায়গায় আমরা সেফটি ইউজ করব। একটা হলো ওভারলোড ফ্যাক্টর, লোডটাকে আমরা ওভার করে ধরবো, আর একটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। মানে আমরা সেফটিটা কোথায় প্রোভাইড করছি, এক নম্বরে হলো আমি মনে করছি যে হঠাৎ করে লোড বেশি চলে আসতে পারে, তাহলে আমি কত পর্যন্ত বেশি আসতে পারে, 1.2, 1.6 এই টাইমস, এটা ওভার ফ্যাক্টর অ্যাপ্লাই করছি। আরেকটা জায়গায় আমরা কি করছি যে ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা সবসময় ঠিকঠাক মতো নাও আসতে পারে, আমি যেটা ধরে ডিজাইন করছি সেটা ফিল্ডে নাও আসতে পারে, সেই জন্য আমরা বলি স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, সেটা 5
ফাই হলো 0.9, 0.85, 0.75, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফাই ফ্যাক্টর আছে, যেটা দিয়ে আমরা স্ট্রেংথটাকে একটু কমায় ধরি আর লোডটাকে বাড়ায় ধরি লোড ফ্যাক্টর দিয়ে। বুঝতে পারছি? আর এখানে এই টেবিলের ভিতরে আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু মিনিমাম থিকনেস, এটাই যে অ্যাপ্লাই হবে তা না, আমাদেরকে এটা দিয়ে কাজ শুরু করতে হবে। তারপরে আমরা দেখব মানে মোমেন্ট যেটা আসবে, লোড যেটা আসবে, এখানে কি লোডিং এর সাথে কোনো সম্পর্ক আছে? এখানে কিন্তু কোনো লোড নাই, শুধুমাত্র স্প্যান লেন্থের উপর ভিত্তি করে আমরা এইটা বের করতেছি। এটা কি মিনিমাম স্প্যান লেন্থ, এই হলে মিনিমাম এটা দিতেই হবে। এরপরে না আমরা লোডের কারণে যে পরিমাণ থিকনেস লাগে সেটা ভেরিফাই করে দেখব যে এই মিনিমামটা ঠিক আছে কিনা। যদি এর থেকে বাড়ানো লাগে তাহলে আরো বাড়াইতে হবে। বুঝাইতে পারছি কিনা? এটা হচ্ছে স্প্যান লেন্থের উপর ভিত্তি করে মিনিমাম থিকনেস। এর পরে তো ক্যালকুলেশন আসবে, এই ছোট জিনিস দিয়ে তো আর আমার ডিজাইন হয়ে যাবে না, এটা মিনিমাম, কোড বলছে মিনিমাম এতটুকু দিতে হবে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে রেইনফোর্সমেন্ট স্টিলের গ্রেড এফওয়াই কি জিনিস? ইল্ড স্ট্রেংথ অফ স্টিলের ইল্ড স্ট্রেংথ। তা এতদিন পর্যন্ত আমাদের বাজারে ছিল 60 গ্রেড বলতে আমরা কি বুঝি? 60,000 PSI। এই স্টিলের PSI স্কোয়ার ইঞ্চ, 1 ইঞ্চির মধ্যে সে 60,000 পাউন্ড লোড নিতে পারে। লোড 1 ইঞ্চির মধ্যে যদি 60,000 পাউন্ড লোড দেওয়া হয় তাহলে সে ইল্ডিং এ যাবে। ইল্ডিং এ যাওয়ার আগ পর্যন্ত 60,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে লোড নিতে পারে। এই ধরনের স্টিলকে আমরা বলছি 60 গ্রেডের স্টিল, যেটা এখন অনেকটা রেয়ার হয়ে গেছে। কারণ আমাদের দেশে এখন তোমরা বিজ্ঞাপনে দেখবা সবাই বলতেছে কি 85 PSI 500 WTMT 500 WTMT AKS স্টিল 500 WTMT সবসময় দেখবা বিজ্ঞাপনে। 500 কিন্তু আরেক ধরনের গ্রেড। আমরা কি বলছিলাম? এই যে 60 গ্রেড যেটা বলছি সেটা কিনা 60,000 PSI তার ইল্ড স্ট্রেংথ, এটা FPS ইউনিটে। আর 500 বলছে এটা MKS ইউনিটে বা SI ইউনিটে। SI ইউনিটে কি 500 মেগাপাস্কেল তার ইল্ড স্ট্রেংথ। 500 মেগাপাস্কেল বলতে কি বুঝছি আমরা? যে 1 মিলিমিটার স্কোয়ারে 5,500 নিউটন লোড সে নিতে পারে ইল্ডিং এর আগ পর্যন্ত। ওকে, তাহলে এখানে 60,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ আর ওখানে 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেটাকে আমরা বলছি 500 গ্রেড। ওটাকে যদি আমরা FPS এ কনভার্ট করি তাহলে কত আসে ওর স্ট্রেংথ? স্যার 145 দিয়ে গুণ করতে হবে। 145 দিয়ে গুণ করলে আসবে 72,500 PSI। 72,500 মানে 72.5 গ্রেডের স্টিল ওটা। ওকে, এটা ছাড়াও এখন আমাদের দেশে যে পদ্মা ব্রিজ তৈরি হচ্ছে 80,000 PSI, এটা 80,000 PSI স্টিল ব্যবহার হচ্ছে ওখানে। এছাড়া 100,000 PSI স্টিলও তৈরি হতে পারে খুব শীঘ্রই অন্য কোনো জায়গার জন্য। BSRM এটা ট্রাই করছে। তো এখানে বলছে এসিআই কোডের যে নতুন 2019 এর যে ভার্সন, সেখানে এটা আমি কোড থেকে লিখছি, কোডে এটা চেঞ্জ করে দিছে। বলছে যে যদি 60,000 এর ব্যতি রেখে কোনো স্টিল ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে উপরের হিসাব থেকে আমরা যে থিকনেসটা পাবো তাকে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কি 0.4 প্লাস FY 100,000, 0.4 প্লাস FY যদি আমি স্টিল ব্যবহার করি যেটা আমাদের দেশে এখন সবচেয়ে বেশি প্রচলিত, কোনটা? 500W। 500W হলে এখানে কত হবে? FY 72,500। ঠিক আছে, 0.4 প্লাস 72,500 বাই 1 লক্ষ, এইটা দিয়ে যে ফ্যাক্টরটা বের হবে সেই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে এই খান থেকে যে থিকনেসটা আমরা পাবো সেই থিকনেসকে, এই টেবিল থেকে যে থিকনেস পাবো। এটা 2019 এর কোডে এই অ্যামেন্ডমেন্টটুকু আসছে। আগে কিন্তু এতটুকুই ছিল কোডে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোডে নতুন করে সামান্য চেঞ্জ আসবে, কিন্তু বেসিকটা ঠিক থাকবে। আমাদেরকে এই বেসিকটা মাথার ভিতরে ঢুকায় রাখা দরকার যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। সেই জন্য কোডটা পড়াটা জরুরি।
টোটাল স্ল্যাব থিকনেস এইচ ইজ রাউন্ডেড টু নেক্সট 0.5 ইঞ্চ। রাউন্ডেড মানে কি, আমরা ওই যে পয়েন্টের পরে 2-3 সংখ্যা আসলে তখন এটাকে রাউন্ড আপ করি। মনে করো 6.7, এটাকে রাউন্ডিং করলে কত লিখি আমরা? স্যার 7। 7, ওকে। এখানে রাউন্ড আপ করতে বলা হয়েছে 0.5 ইঞ্চিতে, তার মানে এখানে পূর্ণ হয় না 0.5 ইঞ্চিতে। যদি 6.1 হয় তাহলে কত লিখবো? 6.5। 6.5। আবার 6.49 হলে 6.5। 6.5। ভেরি গুড। তাহলে স্ল্যাবের থিকনেস যেটা হবে, আমরা সবসময় উপরের দিকে রাউন্ডিং করব, আবার নিচের দিকে কোনোভাবে আসবো না। সংখ্যায় রাউন্ডিং করলে কিন্তু অনেক সময় আমরা 6.25 কে 6 লিখে ফেলি, তো এটা করা যাবে না। 6.25 হলে উপরে 6.5 এ যেতে হবে, 6.75 হলে 7 এ যেতে হবে। মিনিমাম কংক্রিট প্রোটেকশন বিলো রেইনফোর্সমেন্ট, এটা দিতে হবে 3/4 ইঞ্চ। এখানে আমরা একটা স্ল্যাবের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এই ক্রস সেকশনে কি আছে? এটা কংক্রিটের টপ, এটা কংক্রিটের বটম। এই টপ এবং বটমের ভিতরে যে ডিস্টেন্স, তাকে আমরা বলছিলাম টোটাল থিকনেস এইচ। টোটাল থিকনেস অফ দ্য স্ল্যাব এইচ, ছোট হাতের এইচ। আর ডি কি বলছিলাম? টপ থেকে স্টিলের মিডল পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলছি ডি, ছোট হাতের ডি। এর নাম হলো ইফেক্টিভ ডেপথ। এটা সমস্ত রকম রেইনফোর্স কংক্রিট ডিজাইনের জন্য ডির ডেফিনেশন একই। ছোট হাতের ডি বলতেই আমরা বুঝবো ইফেক্টিভ ডেপথ। এবং ইফেক্টিভ ডেপথ বলতে কি বোঝায়? টপ থেকে তার রেইনফোর্সমেন্ট গ্রুপ যতগুলো স্টিলের রড আছে তাদের মিডল পর্যন্ত। যদি এখানে 2 লেয়ারের রড থাকতো, এখানে একটা রড আছে, যদি বিমের ক্ষেত্রে যেটা হয় 2 লেয়ারের রড থাকে, তাহলে এই গ্রুপের মিডল পর্যন্ত, তাহলে টপ থেকে এই গ্রুপের মিডল পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে আমরা বলতাম ইফেক্টিভ ডেপথ ডি। এখন এই রডের, স্টিলের রডের বাইরের অংশ থেকে বটম পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে আমরা বলছি ক্লিয়ার কাভার, মিনিমাম কংক্রিট প্রোটেকশন। কংক্রিট প্রোটেকশন অথবা ক্লিয়ার কভার। কংক্রিট প্রোটেকশন কি? এই স্টিলের জন্য কংক্রিট দিয়ে যে প্রোটেকশন দিচ্ছি, স্টিলের বাইরে থেকে একেবারে বটম, স্ল্যাবের বটম পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে বলছি কংক্রিট প্রোটেকশন অথবা ক্লিয়ার কাভার। বিলো দ্য রেইনফোর্সমেন্ট শুড বি 3/4 ইঞ্চ অথবা 0.75 ইঞ্চ। তাহলে ডি এবং এইচ এর মধ্যে সম্পর্ক আমরা এটাকে আমি ক্যালকুলেশন করে দেখাইছি, তোমাদের খাতায় লেখা আছে, দেখে নিবা যে ডি ইফেক্টিভ ডেপথ ফর স্ল্যাব ইকুয়াল টু টোটাল থিকনেস 1 ইঞ্চ। ওকে, এটা আমাদেরকে মনে স্যার রাখতে। এটা তো নাম্বার 4 বারের ক্ষেত্রে শুধু। নাম্বার 4 বারের ক্ষেত্রে, অন্য বারের ক্ষেত্রে তুমি অন্য ক্যালকুলেশনে রাফলি জি, স্যার। এটা ডি ইকুয়াল টু এইচ মাইনাস 1 ইঞ্চ। স্যার আর মাঝে মাঝে বইয়ে যেসব অঙ্ক করে, মাঝে মাঝে দেখা যায় ক্লিয়ার কাভারিং 2.5 ইঞ্চ এটা ধরে করে, তো স্যার 0.75 নিয়ে কাজ করতেছি স্যার। না, এক একটার জন্য এক এক রকম, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। স্যার এটা পড়াবেন তোমাদেরকে, আশা করি যে অঙ্ক যখন তুমি বিমের ক্ষেত্রে তখন একরকম, আবার স্ল্যাবের ক্ষেত্রে আরেক রকম। বিমের ক্ষেত্রে ক্লিয়ার কাভারটা বেশি, কলামের ক্ষেত্রে আবার যখন ফাউন্ডেশনে যাব আমরা, তখন ক্লিয়ার কাভার 3 ইঞ্চি রাখতে বলা হয়েছে ফাউন্ডেশনের ক্ষেত্রে। আবার কোথাও কোথাও ফাউন্ডেশনের ক্ষেত্রে 2 ইঞ্চি আছে। তবে স্ল্যাবের ক্ষেত্রে এটা এসিআর রিকোয়ারমেন্ট হলো 3/4 ইঞ্চ। ওকে, জি স্যার। এটা এলিমেন্টের উপর ভিত্তি করে ডিফারেন্ট হবে, কোন এলিমেন্টের জন্য আমরা ডিজাইন করব। এখন স্ল্যাবে আসি, স্ল্যাবের জন্য 3/4 ইঞ্চ। এরপর ফাউন্ডেশন যখন দেবো তখন আবার 3 ইঞ্চি পর্যন্ত হবে। ম্যাক্সিমাম ক্লিয়ার কাভার 3 ইঞ্চি পর্যন্ত আমরা দেই যখন এই ভিতরের স্টিলটা গ্রাউন্ডের কাছাকাছি থাকে তখন। তো ছাদ তো আর গ্রাউন্ডের কাছাকাছি থাকবে না, ছাদ তো উপরে থাকবে। বার স্পেসিং, মিনিমাম বার স্পেসিং, দুইটা বারের ভিতরে ডিস্টেন্স কতটুকু থাকবে। আমাদের এটাই ডিজাইন যে মিনিমাম বার স্পেসিং। মেইন রেইনফোর্সমেন্ট কাকে বলে আমরা বলেছি, যে রেইনফোর্সমেন্টটা কি করবে, লোডটাকে, লোডের কারণে যে মোমেন্ট আসবে সেই মোমেন্টটার এগেনস্টে রেজিস্ট্যান্স দিবে, সেটা হলো মেইন রেইনফোর্সমেন্ট। তাহলে মেইন রেইনফোর্সমেন্ট, আমাদের স্ল্যাবের ডিজাইনটা আসলে কি, ডিজাইন হলো স্ল্যাবের টোটাল থিকনেস কতটুকু হবে সেটা আমরা বের করব ক্যালকুলেশন করে, আর ওর ভিতরে কি বার দেওয়া লাগবে, 3 নাম্বার বার দিব না 4 নাম্বার বার দিব না 5 নাম্বার বার দিব, এটা বলে দিব। এবং এই বারটা কতটুকু পরপর বসাবে মিস্ত্রি, এটাই বলে দিব।
তাহলে আমাদের যে ক্যালকুলেশন করে আমরা যেটা বের করব, সেখানে যেটা আসলো রেইনফোর্সমেন্ট, সেটা কি টু মাচ হয়ে গেল কিনা সেটা চেক করার জন্য এসিআই কোড এটাকে লিমিট করে দিয়েছে। লিমিটটা কি? এখানে দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো 3H অথবা 18 ইঞ্চ। H ইকুয়াল টু টোটাল থিকনেস অফ দ্য স্ল্যাব। একে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে মনে করো 7 ইঞ্চি যদি স্ল্যাব হয়, তাহলে 3 7 21 ইঞ্চি। আরেকটা হচ্ছে 18 ইঞ্চি। এর ভিতরে মিনিমাম যেটা, সেটা কত? তাহলে 21 আর 18-র মধ্যে মিনিমাম হলো 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি হবে আপার লিমিট অফ বার স্পেসিং, মানে ম্যাক্সিমাম স্পেসিং অফ বার, মানে একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স 18 ইঞ্চির বেশি আমি দিতে পারবো না। আবারও বলি, এসিআই কোড হ্যাজ অ্যান আপার লিমিট অন বার স্পেসিং, মানে মেইন রেইনফোর্সমেন্ট একটা রেইনফোর্সমেন্ট থেকে আরেকটা রেইনফোর্সমেন্টের ডিস্টেন্স কতটুকু ম্যাক্সিমাম হতে পারে আমি হিসাব করে একটা বাড়ি করলাম, কিন্তু এইটা আসলে প্র্যাকটিক্যালি দেওয়া যাবে কিনা, কোড অনুযায়ী ঠিক আছে কিনা, সেটা আমাকে বের করতে হবে এই দুইটা কন্ডিশন থেকে। একটা হলো 3H আর একটা 18 ইঞ্চ। যদি H ইকুয়াল টু স্ল্যাবের থিকনেস যদি হয় 5 ইঞ্চি, তাহলে 3 5 15 ইঞ্চি। আরেকটা কন্ডিশন হলো সরাসরি 18 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি আর 18 ইঞ্চির মধ্যে মিনিমাম কোনটা? 15 ইঞ্চি। 15 ইঞ্চির বেশি রেইনফোর্সমেন্ট একটা থেকে আরেকটা ডিস্টেন্সে বসানো যাবে না। এটাই হলো এসিআই কোডের আপার লিমিট। আর লোয়ার লিমিট কি? দ্য ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বারস। একটা বার থেকে আরেকটা বার আবার খুব কাছাকাছি কিছু বসতে পারবে, মানে একটা একদম গায়ে গায়ে লেগে যাবে, এরকম হবে না। তাহলে এটা কি? 1 ইঞ্চি অথবা ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ বাই 0.75। আমরা কংক্রিটে যখন ডিজাইন করে আসছি সেকেন্ড ইয়ারে, তখন আমরা ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ ধরে ডিজাইন করছিলাম। তো ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ বাই 0.75। এই ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই 1 ইঞ্চি এটা ডমিনেট করে। তার মানে একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স 1 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি থেকে বেশি থাকতে হবে। ইন জেনারেল এটা তো হলো আপার লিমিট আর লোয়ার লিমিট। একটা হচ্ছে বলছে 1 ইঞ্চি আর 18 ইঞ্চি, এই দুইটার মধ্যে আমাদেরকে রাখতে হবে। তবে প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে আমরা 4 থেকে 8 ইঞ্চি 9 ইঞ্চির মধ্যে থাকার চেষ্টা করি। 4 থেকে 8 9 ইঞ্চি থাকার চেষ্টা করি, এর বাইরে সাধারণত যাওয়ার চেষ্টা করি না। তাহলে তোমার স্পেসিংটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করে গেল। 1 ইঞ্চি মিনিমাম, 18 ইঞ্চি জেনারেলি ম্যাক্সিমাম, এর বাইরে যাওয়াই যাবে না। আর কিছু ক্রাইটেরিয়া আছে। টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? এটাই হবে 5H অথবা 18 ইঞ্চ স্পেসিং। আর রেইনফোর্সমেন্ট রেশিও আগে একটা রিকোয়ারমেন্ট ছিল, দেখো নতুন কোডে, এটা পুরাতন কোডে ছিল, এটা এখন আসলে তোমাদের না জানলেও হবে। আমাদের সময় আমরা এটা শিখছিলাম যে রেইনফোর্সমেন্ট রেশিওটা শুড বি গ্রেটার দেন 0.0014, কিন্তু এখন নতুন কোডে এটা চলে গেছে, এই জিনিস আর নাই। মিনিমাম রেশিও অফ টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট ইন স্ল্যাব বেসড অন গ্রস কংক্রিট এরিয়া। আচ্ছা, তাহলে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট যেটা দিতে হবে, তার মিনিমাম রেশিও কত হবে? সেই রেশিওটা ডিপেন্ড করবে হচ্ছে কি স্ট্রেংথের রড আমি ব্যবহার করছি। কংক্রিটের ভিতরে যদি আমি 40 এবং 50 গ্রেডের ডিফর্ম বার ব্যবহার করি, তাহলে এই রেশিওটা হবে 0.002। আর যদি স্ল্যাব হোয়ার গ্রেড 60 ডিফর্ম বার অ্যান্ড ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক ইজ ইউজড, 60 গ্রেডের যদি স্টিল ব্যবহার করি তাহলে সেটা 0.0018। আর 60 গ্রেডের এবং 40-50 গ্রেডের বাইরে যদি ব্যবহার করি, তাহলে আগে এটাকে কমানো যেত, কিন্তু এখন আর কমানোর কোনো সুযোগ নাই। এখন নতুন 2019-এর এসিআই কোড বলছে শুধুমাত্র এই দুইটা। আগে আরেকটা কন্ডিশন ছিল, এটা দিয়ে আমরা এই থার্ড ইকুয়েশন দিয়ে আমরা এটাকে কমাইতে পারতাম যদি 72 গ্রেডের স্টিল ব্যবহার করলে, কিন্তু এখন বলছে কমায় ফেললে আসলে অনেক বেশি কম হয়ে যায়, ওটা বাদ। এখন 0.0018 এর থেকে কম তুমি আর স্টিল ব্যবহার করতে পারবা না টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্টের জন্য। ওকে, রিকোয়ার্ড স্পেসিং অফ বার্স। বার্স একটা আমরা যখন হিসাব করব তখন ডিজাইন করে আমরা পাবো রিকোয়ার্ড স্টিল এরিয়া ইঞ্চি স্কোয়ার পার ফিট। 1 ফিটের মধ্যে কত ইঞ্চি স্কোয়ার রেইনফোর্সমেন্ট দিতে হবে, এটা আমাদের হিসাবে আসবে। সেখান থেকে আমরা বের করব স্পেসিং, মানে একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স কত হবে, স্পেসিং ইন ইঞ্চ। সেটা
বার ক্রস সেকশনাল এরিয়া ইঞ্চিস ইনটু 12 বাই রিকোয়ার্ড স্টিল এরিয়া। আচ্ছা, বার ক্রস সেকশনাল এরিয়া আমি বলেছিলাম যে তোমাদের বইয়ের শেষে বইটা ম্যানেজ করা দরকার। দেখি আমি তোমাদেরকে দিতে পারি কিনা, বইয়ের শেষে এগুলো দেওয়া আছে। রড কি বলছিলাম, কি সাইজের রড হয়? স্যার নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 এরকম নাম্বারের হয়। নাম্বার 5 এরকম। তা নাম্বার 4 মানে কি? স্যার এটার ডায়ামিটার হচ্ছে গিয়ে 4/8 ইঞ্চি নাম্বার 4 রড মানে হচ্ছে তার ডায়ামিটার 4/8 ইঞ্চ আর এরিয়া হচ্ছে গিয়ে 0.2 ইঞ্চি স্কয়ার। 0.2 ইঞ্চি স্কয়ার। এটাই আমি বলতে চাচ্ছি যে এই যে রডের যে সাইজগুলা এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ডাক্তাররা যেমন ওষুধের নাম মুখস্থ না রাখলে ডাক্তারে খাওয়া নাই, আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমি মনে করি যে নাম্বার 4 বার, আমি তো এটা জানি 4/8 ইঞ্চি তার ডায়ামিটার, তারপরে এখন তার এরিয়া ক্যালকুলেট করব পাই স্কয়ার, পাই ইন্টু 4/8 স্কয়ার বাই 4, এটা হবে না। এটার যে এরিয়া এটা 0.2 ইঞ্চি স্কয়ার, এটা মুখস্থ রাখতে হবে। এই বারগুলার এরিয়া সবসময় আমাদের মুখস্থ রাখতে হবে। এটা বইয়ের শেষে দেওয়া আছে অ্যাপেন্ডিক্সে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, না হলে ডিজাইন হবে না। তাহলে সেই জন্য বার ক্রস সেকশনাল এরিয়া ইঞ্চি স্কোয়ার ইন্টু 12 বাই রিকোয়ার্ড স্টিল এরিয়া ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমরা যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন শেষে আমাদের স্টিলের এরিয়াটা আসবে এরকম ইঞ্চি স্কোয়ার পার ফিট। ইঞ্চি স্কোয়ার পার ফিট। স্যার স্টিল এরিয়া ক্যালকুলেশন গুলো কি আমাদের এই চ্যাপ্টারে লাগবে, যে স্টিল এরিয়াটা আসলে কতটুকু টোটাল স্টিল এরিয়া? হ্যাঁ লাগবে, এরপর ডিজাইন করলেই তো লাগবে এটা। আচ্ছা এগুলো সবই খুব সিরিয়াসলি লাগবে। স্যার ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে আসলে স্যার এরকম কোন অঙ্ক দেখতেছি না তো, মানে স্টিল এরিয়াটা ক্যালকুলেট করছে বইয়ে, এর জন্য স্যার জিজ্ঞেস করলাম। আমি তো অঙ্ক করাই নাই, তুমি কেমনে করলা? না স্যার এই বই দেখে একটু দেখতেছিলাম আর কি। ও আচ্ছা, আর নেক্সট ক্লাসে করাবো তখন বুঝতে পারবা। জি স্যার। এখন আমাদের জানা দরকার যে আমি মোটামুটি এন্ডে চলে আসছি, আর 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট। এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট কি জন্য লাগবে? আমাদের জন্য লাইফটাকে আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট তারা তাদের যে রিসার্চার, তাদের যে সায়েন্টিস্ট, তারা অনেক বছরের গবেষণা করে এবং এক্সপেরিমেন্ট করে আমাদের লাইফটাকে ইজি করে দিছে। কি বলছে যে যদি আমরা কন্ডিশনগুলো ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে মোমেন্ট কোএফিসিয়েন্ট দিয়ে কোনো রকম অ্যানালাইসিস ছাড়াই আমি মোমেন্ট বের করতে পারবো, মোমেন্ট ক্যালকুলেশন করতে পারবো। আমাকে কি করতে হবে? প্রথমে বুঝতে হবে যে নিচের ফিগারটায় আমরা আসি, এখানে দুইটা স্প্যান আছে। তা আমরা মনে করলাম যে একটা সিম্পল স্প্যান, এই পাশের স্প্যান নাই, এটা একটা সিম্পল স্প্যান, হ্যাঁ, এই পাশের অংশটুকু নাই। তাহলে এর উপরে যদি আমি ডিস্ট্রিবিউটেড লোড দিই, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার স্প্যান লেন্থ যদি হয় এল, তাহলে মিড পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে? মিড পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে? WL² ডিভাইড বাই 11 এরকম হবে স্যার? এইটাও মুখস্থ রাখতে হবে। এটা আসলে সবচেয়ে সিম্পল কেস। সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, সেই বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে WL² ডিভাইড বাই 8 WL²/8। ওকে, এটা হলো ম্যাক্সিমাম মোমেন্ট হতে পারে। জি স্যার। যে কোনো একটা কেসে ম্যাক্সিমাম এতটুকু মোমেন্ট জেনারেট করতে পারে, এর উপরে কোনো মোমেন্ট সাধারণত হবে না ক্যান্টিলিভার ছাড়া। তাহলে WL²/8, এখান থেকে যদি WL² বের করে নিয়ে আসি, তাহলে আমরা কি বলছি? 1/8 ইন্টু WL², তাই তো? তো এই 1/8 ইন্টু WL², এখানে 1/8 কে আমরা বলছি মোমেন্ট কোএফিসিয়েন্ট। এই যে ফিগারের মধ্যে যা দেখা যাচ্ছে এগুলো সবগুলোই মোমেন্ট কোএফিসিয়েন্ট। ওইটা 1/8 WL², 1/8টা কিভাবে আসছে? আমরা ক্যালকুলেশন করছি, অনেক ক্যালকুলেশন করে ওই মোমেন্ট কোএফিসিয়েন্টটা বের করছি। কিন্তু এখানে তুমি যদি কন্ডিশনগুলো জানো, তাহলে তুমি এটা মুখস্থ রাখতে পারবা। এই কন্ডিশন জানলে এর জন্য মোমেন্ট কোএফিসিয়েন্ট এত হবে। আমরা প্রথমে আসি যে দুইটা যদি হয়, টু স্প্যান যদি হয়,
তাহলে সেক্ষেত্রে যেটা ডিসকন্টিনিউয়াস এজ, এইখানে কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে মূলত। ডিসকন্টিনিউয়াস এন্ডে কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হবে, মাঝখানে ভিতরের এন্ডে কিন্তু কোএফিসিয়েন্ট চেঞ্জ হচ্ছে না। এখানে নেগেটিভ মোমেন্ট 1/9 WL স্কয়ার, এখানেও 1/9 WL স্কয়ার, এটা ফিক্সড। ডিসকন্টিনিউয়াস এন্ডে আমি বলছিলাম যে 3 ধরনের কন্ডিশন থাকতে পারে। একটা হলো ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড। আনরেস্ট্রেইনড মানে কি, যে এখানে কোনো ধরে রাখা নাই, এই এন্ডটা জাস্ট শুধুমাত্র এই বিমের উপরে ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড। এই বিমের পরে যদি মনে করো যে ওরা তার মানে এইরকম একটা স্প্যান, এই পাশে আরেকটা স্প্যান আছে, 2 স্প্যান, এই এন্ডটা কন্টিনিউয়াস আর এই এন্ডটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এই ডিসকন্টিনিউয়াস এন্ডটা আনরেস্ট্রেইনড, এই বিমের উপরে জাস্ট বসে আছে, এই বিমের সাথে এর কোনো কানেকশন নাই। বিমটা তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু বিমের সাথে তার কোনো কানেকশন নাই। ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড, ধরে রাখা নাই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড হলে এটা সিম্পল সাপোর্ট, কোএফিসিয়েন্ট হলো এখানে 0 ইনটু WL স্কয়ার। এখানে আসলে এই এন্ডে মোমেন্টটা হবে 0 যেহেতু ধরে রাখা নাই। মাঝখানে মিড পয়েন্টে কি হবে মোমেন্ট 1/11 WL স্কয়ার, আর এই ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টে এখানে 1/9 WL স্কয়ার। নেক্সট আমি বলছিলাম স্প্যান্ড্রেল, এবং এই স্প্যান্ড্রেলের অনেকগুলা সমার্থক শব্দ আমি বলেছিলাম, যেমন বিল্ট ইন্টিগ্রালি, কাস্ট মনোলিথিক্যালি, তারপরে রেস্ট্রেইনড, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে একই জিনিসই আমরা বুঝে নিব। কি জিনিস বুঝে নিব, যে এখানে বিমের উপরে এই স্ল্যাব, এই বিমের সাথে এই স্ল্যাবের কানেকশনটা রিজিড, যে রডগুলা ঢুকে গেছে স্ল্যাবের রডের মধ্যে। স্যার অনেকটা ডেভেলপমেন্ট লেন্থের মতো, যে ডেভেলপমেন্ট লেন্থ না, এটা বিমের রডটা স্ল্যাবের মধ্যে ঢুকে গেছে। আমি একটা ছবি দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবো। এটা একটু শেয়ারটা স্টপ করুন। এই ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখানে দেখো নিচে বিম, উপরে স্ল্যাব, বিমের উপরে বিমের যে রড, এই রড যে ঢুকে গেছে স্ল্যাবের মধ্যে। জি স্যার। এই ধরনের কেস হলে এখানে একটা রিজিড কানেকশন তৈরি হয়ে গেল, এই বিম এবং এই স্ল্যাবের মধ্যে একটা রিজিড কানেকশন তৈরি হয়ে গেল। এই কেসটাকে আমরা বলতেছি রেস্ট্রেইন। বিম স্ল্যাবটাকে ধরে রাখছে, দুটো একসাথে টাইট করে ধরে রাখছে, বিমের রড স্ল্যাবের মধ্যে ঢুকে গেছে। এই ধরনের কেসই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা করে থাকি, যে আমাদের যতগুলো আমরা ডিজাইন করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই করি। তোমরা যদি একটা যে কোনো স্ল্যাবের কাস্টিং যদি দেখে আসো, তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই ধরনেরই করা হয় যে ইন জেনারেল। তাহলে ডিসকন্টিনিউয়াস এন্ড যদি আনরেস্ট্রেইনড হয় তাহলে 0, রেস্ট্রেইনড হলে বা স্প্যান্ড্রেল হলে 1/24 হবে, এখানে 1/14, 1/9। আর যদি কলাম সাপোর্টেড হয় তাহলে সেক্ষেত্রে 1/16, 1/14, 1/9। মানে এই ফিগারটা আমরা কিভাবে ব্যবহার করব, এখানে 3টা কন্ডিশন আছে, এটা আমাকে বুঝতে হবে। এই প্রথম 2 লাইন মিলে ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেইনড, এটা একটা কন্ডিশন।
0 1/11 1/9, spandrel 1/24 1/14 1/9, column supported 1/16 1/14 1/9। ওকে, এটা হলো 2 স্প্যানের জন্য। যদি আমরা 2 এর অধিক স্প্যান হয় তাহলে সেক্ষেত্রে 2 এন্ডের যে স্প্যান তাদের জন্য একই হবে। মনে করো এখানে 3টা স্প্যান আছে, তাহলে বা 2 এর 2টা স্প্যানের ক্ষেত্রে কি হয়েছে, এই পাশেরটা আর এই পাশেরটা কপি হয়েছে, হুবহু একই, এটা আর এটা একই, মাঝখানেরটা এক। তার মানে 2 এন্ডের 2টা স্প্যানের জন্য কোফিশিয়েন্ট গুলা একই। এখন 2 এর অধিক হলে এই কোফিশিয়েন্ট গুলা চেঞ্জ হয়ে যাবে, বাট এই এন্ডের যেটা আর একদম ওই মাথার যে এন্ডের যেটা সেটা একই হবে। এখানে যা আছে 0 1/24 1/16, এখানে হবে 0 1/24 1/16, এখানে 0 1/24 1/16, 0 1/124 1/16, মানে এটা কপি হয়ে এখানে বসবে। এখানে ক্ষেত্রে 2 এর অধিক হলেও এরকমই, যে এইখানের যেটা সেটা ওই এন্ডে দেয়, ওই মাথায় দেয়, কপি হয়ে একই জিনিস বসবে। কিন্তু মাঝখানে একটু চেঞ্জ আসবে, মাঝখানে যতগুলো স্প্যানে থাকুক না কেন কোফিশিয়েন্ট এই জাস্ট 3টাই 1/11 1/16 1/11। তার মানে চেঞ্জ মূলত আসবে এন্ড স্প্যানে। মাঝখানে কিন্তু 3 কন্ডিশনে যাই হোক না কেন মাঝখানে একই কোফিশিয়েন্ট, একই। মাঝখানে অনেকগুলো সেকশন অনেকগুলো স্ল্যাব থাকলেও কোফিশিয়েন্ট সবগুলোর জন্য একই হবে। শুধুমাত্র 2 এন্ডের 2টা স্ল্যাবের জন্য এই কোফিশিয়েন্টগুলো আলাদা। তো এইটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যাতে আমাদের এই লাইফ কমপ্লিকেটেড না হয়ে যায়। এটার অ্যানালাইসিস করতে গেলে কিন্তু টু কমপ্লিকেটেড, এটা করতেও পারবে না আর ওই ডিজাইন করাও হবে না। এই জন্য সিম্পল কেসগুলোর জন্য এসিআই কোড যে মোমেন্ট কোফিশিয়েন্ট দিয়ে দিছে, এই মোমেন্ট কোফিশিয়েন্ট দিয়ে আমরা নেক্সট দিন এই স্ল্যাবের ডিজাইনটা শুরু করব। সরি আজকে একটু তোমাদের বেশি সময় আমি নিয়ে ফেলছি, একটু দেরি করেও আসছি, কিন্তু নেক্সট দিন থেকে আমরা টাইমটা মেনটেন করার চেষ্টা করব। তবে আসলে ক্লাসরুমে যেরকম পড়ানো যায় সেটা তো এখানে সম্ভব না। তারপরেও বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? না স্যার, বুঝতে পারছি। এখন তুমি একা একা বুঝতে পারছো, বাকিদের কি অবস্থা? আর বুঝছি ম্যাথ করলে আসলে বুঝে যাবে। থিওরিটা তো মোটামুটি বোঝা গেছে নাকি? জি স্যার, যাই দিছেন বলো তো দেখি। স্যার মোটামুটি বুঝতে পারছি স্যার, অনেকদিন আগে থেকে তো স্যার। স্যার আচ্ছা, একটু বাসায় পড়লে ঠিক হয়ে যাবে। এই সুজন কোথায়? একটু ঘুমায় গেছে মনে হয়। সুজন, সেজান, জি স্যার। হ্যাঁ তুমি কি বুঝতে পারছো বলো? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি বুঝতে পারছো। লাবিবা আছে কিনা একটু চেক করে দেখি। লাবিবা কোথায়? 46। একে তো শুনতে পারছো কিনা কে জানি। তুমি কি কথা শুনতে পারছো আমার? জি স্যার, আমি বুঝছি। বোঝা গেছে সবকিছু? জি স্যার। তাহলে তো এটা অনলাইন ক্লাস করাই ভালো, সবকিছু বুঝে পাওয়া যাচ্ছে। আমি যদিও আসলে স্যার এক সেমিস্টার অনলাইন হয়ে গেলে খারাপ না স্যার। তো এতদিন তো এক সেমিস্টার হয়েই যাইতো তোমাদের এতদিন ক্লাস করলে। এনিওয়ে গুড, তাহলে আমাদের নেক্সট দেখা হবে পূজার পরে। নেক্সট উইক পুরাটাই বন্ধ থাকবে, তারপরে আমাদের ক্লাস শুরু হবে আবার। ওকে, পূজার পরে আমাদের ঠিক এই টাইমে, এবং মিটিং এর লিংক একই থাকবে, লিংক চেঞ্জ হবে না, এটা রিকারেন্ট মিটিং দেওয়া আছে, তোমরা এখানে ঢুকে গেলেই হবে। স্যার অনেকে মানে স্যার কয়েকজন মনে জয়েন করতে পারে না আজকের জন্য স্যার, ওদের ব্যাপারে ওদের নাকি মেইল পাঠিয়েছে মনে আপনাকে একজন, রোল 19 আইএস স্যার, আইএস ইবনে আইয়ুব এরকম স্যার, সে জয়েন করতে পারে না আর কি, তার যে ব্লক করে দিছে অনেকবার চেষ্টা করেছিল ঢুকতে পারে নাই, এরপরে স্যার ওর আইডি ব্লক করে দিছে 1 ঘন্টার জন্য, সে ঢুকতে পারেনি। তাই স্যার না, আপনাকে এখন চুয়েটের আইডি দিয়ে সে ঢোকার চেষ্টা করলে সে অবশ্যই ঢুকতে পারবে। এখন চুয়েটের আইডি ছাড়া তোমাদের ফ্রেন্ড যারা তাদেরকে বলে দিবা, চুয়েটের আইডি ছাড়া যদি সে ঢোকার চেষ্টা করে তাহলে সে ঢুকতে পারবে না। এখানে ইউনিভার্সিটি থেকে আমরা একটা আইডি প্রোভাইড করছি, এটা অফিসিয়াল জিনিসপত্র, এবং যদি ওইটা একটা সমস্যা, তার অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে গেলে আমার অনেক কষ্ট করতে হবে। এইটা তো তুমি যখন চুয়েটের আইডি দিয়ে ঢুকছো তখন এটা একটা ইউনিক আইডি।
এখন তুমি যদি এক এক সময় এক এক রকম আইডি দিয়ে ঢুকো, তাহলে আমাকে এই অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে গেলে তার ডাবল ডাবল অ্যাটেন্ডেন্স পাবে। এটা কি ঠিক হবে? একই জন ডাবল ডাবল অ্যাটেন্ডেন্স পাবে, একবার এই আইডি দিয়ে ঢুকবে আর একবার ওই আইডি দিয়ে ঢুকবে, একই দিনে দেখা যাবে ডাবল অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে। আমরা এই জন্য চাচ্ছি যে একটা ইউনিক আইডি দিয়ে থাকুক, এটা কোনো চেঞ্জ হবে না। চুয়েটের আইডিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আইআইসিটিতে যোগাযোগ করলে ওরা ঠিক করে দিবে। তারপরে যদি ঠিক না হয় আমাকে বলো। আশা করি তোমাদের আইডিতে কোনো সমস্যা থাকার কথা না। জুমের অ্যাকাউন্টটা খুলতে বলবো চুয়েটের আইডি দিয়ে, তাহলেই হবে। আর এখানে সিকিউরিটি দেওয়া আছে যে ওই চুয়েট বিডি ছাড়া ঢুকতে পারবে না। বাকি সবাই অটোমেটিক্যালি ঢুকে গেছো না তোমরা? স্যার আজকের জন্য একটু কনসিডার করেন আর কি, শুধুমাত্র আজকের জন্য। সেটা দিব, আজকেরটা দিব, অসুবিধা নাই। আজকের দিনটা তো আমার এটা রিভিউ টাইপের অনেকটা গেছে। নেক্সট দিন থেকে এগুলো সব আপ টু ডেট হয়ে আসবে, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। Yes, sir. ওকে ফাইন, তাহলে হ্যাভ এ গুড টাইম। তোমাদের যাদের পূজা আছে তাদের জন্য শুভকামনা। আর বাকি সবাই হলিডে ভালো মতো পালন করো। নেক্সট উইকে পরের উইকে দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।